2024 সালে অন্তত, তার আগের হিসেবটা এখনো পাওয়া যায়নি, 21 আর 24 সালে অন্তত আমরা এখানে উপস্থিত যতজন মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা প্রত্যেকে এলাকার, জেলার, রাজ্যের তৃণমূলকে টাকা দিয়েছি তার নির্বাচন লড়ার জন্য। সে আপনি সমর্থন করুন বা না করুন কিছু যায় আসে না, কিন্তু তৃণমূলকে আপনাকে টাকা দিতে বাধ্য করেছে, কানমূলে টাকা নিয়েছে নির্বাচন লড়ার জন্য। কিভাবে জানেন তো? ওই যে আলোগুলো জ্বলছে, ওই যে সিএসসির বিল আসে জায়গায় জায়গায়, ওই সিএসসির বিলে যে সারচার্জটা বাড়ছে, বিলের অ্যামাউন্টটা যে প্রতি মাসে বাড়তে থাকছে, আর সিএসসির কোম্পানি গত 3-4 বছর ধরে কয়েকশো কোটি টাকা তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে দিতে থাকছে। মানে আপনার পকেটের টাকা লুট করে, আমার পকেটের টাকা লুট করে তৃণমূলকে সমর্থন করি কি করি না সেটা বড় কথা নয়, টাকাটা দিতে হচ্ছে তৃণমূলকে, কারণ তৃণমূলের নেতারা ভোটে লড়বেন, ভোটে জিতবেন। লড়লে তো জিতবে কেউ একজন হারবে, কিন্তু বুথের থেকে উল্টো দিকে সমস্ত লোকজনকে বার করে দিয়ে ভোটে জিতবেন, কারণ ক্ষমতায় থাকতে হবে। আরে ক্ষমতায় থাকতে হলে কিছু কাজ করতে হয়। অনেক ছোটবেলায় স্পাইডারম্যান বলে একটা সিনেমা এসেছিল আমাদের সময়, খুব বিখ্যাত সিনেমা ছিল। স্পাইডারম্যানের একটা খুব বিখ্যাত ডায়লগ ছিল, যে ছেলেটি স্পাইডারম্যান হয়েছিল আসলে পিটার নাম সম্ভবত ছিল সিনেমায়। সেই পিটারের কাকা তাকে বলেছিলেন, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। মানে তুমি যদি ক্ষমতাশালী হও, তোমার অনেক দায়িত্ব বেড়ে যাবে। তৃণমূল আমাদের রাজ্যে ক্ষমতাশালী হয়েছে, কিন্তু তৃণমূলের দায়িত্ব বাড়েনি। যদি দায়িত্ব বাড়তো, তাহলে মুর্শিদাবাদে এই যে ঘটনা গত কয়েকদিন ধরে ঘটে যাচ্ছে, এবং সেই মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে গোটা 4-5টা আমাদের চারপাশে যেরকম বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কখনো মুর্শিদাবাদকে ধরে, কখনো জম্মু কাশ্মীরকে ধরে, এই ঘটনা আমার রাজ্যে ঘটতে পারতো না। বহু দূরে, মানে ধরুন এখানে যদি আপনার বাড়ি হয়, উল্টোডাঙ্গা ছাড়িয়ে ডিভিসির ওই অফিস ছাড়িয়ে আরো মানিকতলার দিকে গেলে ওখানে দুদল লোকের মধ্যে একটা গন্ডগোল বেঁধে গিয়েছিল। ইস্যুটা কি ছিল? বললো ওয়াকফ আইনটা বাতিল করে দিতে হবে, তার জন্য গন্ডগোল। কেন দুদকের মধ্যে গন্ডগোল লেগে গেল সেটা আজ অব্দি আমাদের পুলিশ বলতে পারেনি। তারপরে ঝামেলা লেগেছে যে কয়েক কিলোমিটার দূরে, আর তার থেকে কয়েক কিলোমিটার দূরে জাফরাবাদ বলে একটা জায়গা, যেখানে আগে কখনো মানুষে এইরকম লড়াইয়ের ইতিহাস নেই, সেখানে মানুষের মধ্যে গন্ডগোল বেঁধে গেল। এইটা যদি পুলিশ প্রশাসন আগে থেকে জানতে না পারে, পুলিশের ইন্টেলিজেন্স আগে থেকে জানতে না পারে, তাহলে তারা কেন চাকরি করছেন, তার অ্যাকাউন্টেবিলিটি কি, সেই প্রশ্ন কি করতে হবে না? একই ঘটনা তো কাশ্মীরের ক্ষেত্রে আমরা বলতে পারি। এই যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটার পর আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের মিডিয়া, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তারা অনেকগুলো কথা বলছেন। কিন্তু কথাটা হচ্ছে এই, যে যদি কাশ্মীরে এই ধরনের ঘটনায় আর্মির ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যদি ওদের কাছে খবর না ছিল, তাহলে যে প্রধানমন্ত্রী 19 তারিখে কাশ্মীরে রেলের একটি প্রকল্পের উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল, সেই প্রকল্প উদ্বোধন হঠাৎ করে বাতিল হয়ে গেল কেন, সেই প্রশ্নের জবাব আজ অব্দি প্রধানমন্ত্রীর দপ্তর আমাদেরকে দেয়নি। যে বলার চেষ্টা করা হচ্ছে যে আরে ওখানে তো ভোট হয়ে গেছে, ওখানে তো আব্দুল্লাহরা জিতে গেছে, তাহলে গোটাটা ওর ব্যাপারে ছিল। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা দিল্লি হতে পারে, সেটা জম্মু কাশ্মীর হতে পারে, সেখানকার পুলিশ, সেখানে সেনা মোতায়েন হবে কি হবে না, গোটা স্বরাষ্ট্র ব্যবস্থাটা আসলে কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। মানে অমিত শাহর দপ্তর, যে অমিত শাহ ওই ঘটনার দায় নিয়ে আজ অব্দি একটা কথা বলেননি। আসলে রাজনীতিবিদ হলেই তিনি যে মানুষের মতো মানুষ হবেন এরকম কোনো কথা নেই। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, যিনি কার্যত ঢাল তরোয়ালবিহীন নিধিরাম সর্দার, কারণ রাজ্যের পুলিশ প্রশাসন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কথায় চলে না, তিনি পর্যন্ত বলেছেন যে আমি তো আমার রাজ্যে বাইরের মানুষকে ডেকে এনেছিলাম, হ্যাঁ আমি দায় নিচ্ছি, আমাকে দায় নিতে হবে, কারণ আমার রাজ্যে ঘটেছে। আর অমিত শাহ, যার দপ্তরের মধ্যে পড়ছে ওখানকার পুলিশ, যার দপ্তরের মধ্যে পড়ছে ওখানকার আর্মি, তার ইন্টেলিজেন্স, তারা কিন্তু এখনো কোনো কথা বলেনি। আচ্ছা, সন্ত্রাসবাদী হামলা কি আগে হতো না? হ্যাঁ হতো। কংগ্রেসের আমলে কি হয়নি? হ্যাঁ 100 বার হয়েছে। আপনি সেই সময়ের পুরনো ভিডিও যদি খুলে দেখেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার আর্মি ইত্যাদির ব্যবস্থাকে, ইন্টেলিজেন্স ব্যবস্থাটাকে ক্রমাগত আক্রমণ করেছে মিডিয়া। তাই করা উচিত। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের সন্ত্রাসবাদী হামলার দায় নিতে হয়। কিন্তু এখন তীরটা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যখন সর্বদলীয় বৈঠক হচ্ছে পহেলগাঁওয়ের এই সন্ত্রাসবাদী আক্রমণের পর,
সেই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল বলেছে যে আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি, ব্যবস্থা হোক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। শুধু একজন সেখানে বলার সুযোগ পাননি যে উনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন, বলার সুযোগ পাননি। জানেন ভদ্রলোকের নাম? আমার দেশের প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ওই ধরনের একটা সন্ত্রাসবাদী হামলা হওয়ার পরে সর্বদলীয় বৈঠক বাদ দিয়ে বিহারে ভোট প্রচারে চলে গেছিলেন। তাহলে দেশ আগে না দল আগে? এই প্রশ্ন যারা বামপন্থীদের দিকে ছুড়ে দেয় তাদের নিজেদের উত্তর দিতে হবে যে প্রধানমন্ত্রীকে আগে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে প্রধানমন্ত্রীর কাছে বিহারের ভোটটা আগে না পহেলগাঁওতে সন্ত্রাসবাদী আক্রমণ যেটা হলো সেই আক্রমণের জবাব দেওয়াটা আগে? উত্তর দিতে হবে। এটা উত্তর দিতে হবে যে বিজেপি ক্ষমতায় থাকাকালীন এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। 2000 সালে শিখ পরিচয়কে কেন্দ্র করে এই ধরনের 36 জন মানুষের হত্যা হয়েছিল, যেরকম এখন হয়েছে হিন্দু পরিচয়কে ধ্বংস করে। এবার সেই একই আক্রমণে, যে আক্রমণে কিছু হিন্দু মানুষজন মারা গেলেন, সেই আক্রমণেই একটি মুসলিম ছেলে ওইখানকার টাট্টু ঘোড়ার ব্যবসা করত, পর্যটনের সাথে যুক্ত ছিল যে ছেলেটা, সেও মারা গেল। সেটা বড় কথা নয় যে কে হিন্দু মারা গেল কে মুসলিম মারা গেল। গোটা দেশে যত মানুষ ছিলেন তারা প্রত্যেকেই ঘটনার নিন্দা করলেন, কিন্তু বিজেপির তো কাজটা হচ্ছিল না। ফলে বিজেপির ভাড়া করা কিছু মিডিয়ার লোকজন সোশ্যাল মিডিয়াতে রাস্তাঘাটে ছড়াতে আরম্ভ করলেন যে এইসব সেকুলারদের জন্য এই দেশে গন্ডগোলটা বেঁধেছে। আরে সেকুলাররা তো সরকার চালাচ্ছে না, মার্ক্সবাদী যারা আছেন তারা তো সরকার চালাচ্ছেন না। তাও যত মানুষ সেকুলার আছেন, যারা মার্ক্সবাদী আছেন, তারা বলেছেন যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিক, কিন্তু গোটা আক্রমণের তীরটা ঘুরে গেল এদের দিকে। কেন? কারণ সামনে নির্বাচন আছে, বিহার আছে, এরপরে পশ্চিমবাংলা আছে, বেশি দেরি নেই। ফলে গোটা আক্রমণের তীরটা ঘুরে গেল ওই দিকে। আমরা বললাম যে ঠিক আছে, আমাদেরকে যদি দুটো গাল দিলে সন্ত্রাসবাদীরা ভয় পেয়ে যাক, অসুবিধা নেই। কিন্তু এতদিন হয়ে গেল এই ঘটনাটা, এখন অব্দি আমার দেশের কেন্দ্রীয় সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। শুধুমাত্র ওই ইমরান খান কি বিলাবল ভুট্টোর ফেসবুক অ্যাকাউন্টটা ভারতবর্ষে ব্যান করে দিলে, আর কিছু পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের ভারতবর্ষে এসে মুম্বাইতে সিনেমা করা ব্যান করে দিলে আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব দেওয়া হয় না। ঠিক যেমন আমাদেরকে বোঝানো হয়েছিল যে ওই যে 500,000 টাকার নোট বাতিল হয়ে গেলেই আসলে সন্ত্রাসবাদীরা জব্দ হয়ে যাবে। ওই মিডিয়ার লোকজনের একাংশ আমাদেরকে বুঝিয়েছিলেন যে 2000 টাকার নোটের ভেতর নাকি চিপ ভরা থাকবে। ওই টাকাটা দিয়ে আপনি যেরকম ফুলুরি কিনতে যান বাজারে, ওই টাকাটা দিয়ে অস্ত্র কিনতে গেলে ওই চিপ নাকি খবর পাঠিয়ে দেবে কোথায় অস্ত্র কেনা হচ্ছে, আর সন্ত্রাসবাদীরা জব্দ হয়ে যাবে। নোট বাতিল হয়ে গেল 2016, আর আজকে 2025। 2014 থেকে আজকের তারিখ অবধি আমি বিজেপির নেতাদের চ্যালেঞ্জ করতে পারি এই সংখ্যাটার জন্য। 2014 থেকে আজকের তারিখ অবধি গোটা ভারতবর্ষ জুড়ে 690টা সন্ত্রাসবাদী হামলা হয়েছে, যেখানে 200-র ওপর ভারতীয় সেনাকর্মী শহীদ হয়েছেন, সাধারণ মানুষ মারা গেছেন প্রায় কার্যত সমসাময়িক। তাহলে কি জবাব দেবেন যারা বললেন নোট বাতিল হলে সন্ত্রাসবাদ ধ্বংস হয়ে যাবে, যারা বললেন জম্মু কাশ্মীরের যদি স্পেশাল স্ট্যাটাস ছিনিয়ে নেওয়া হয়, কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়, তাহলে সন্ত্রাসবাদ ধ্বংস হয়ে যাবে? পহেলগাঁও হামলার 1 সপ্তাহ আগে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সন্ত্রাসবাদীরা হামাগুড়ি দিচ্ছে। আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, একেবারে অন্ধভাবে আমার কথা বিশ্বাস করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টারভিউতে বলছেন যে আমার দেশে সন্ত্রাসবাদীরা হামাগুড়ি দিচ্ছে। সেই হামাগুড়ি দেওয়া সন্ত্রাসবাদীরা এই ধরনের জায়গা খুঁজে আক্রমণ করে চলে গেল, জবাব হবে না? হ্যাঁ, জবাব হয়েছিল পরের দিন। কোনো একটি অচেনা জায়গায় সন্ত্রাসবাদীদের সাথে ভারতীয় সেনার লড়াইতে এই ভারতীয় সেনার এক হাবিলদার ঝন্টু আলী শেখ শহীদ হয়েছিলেন। আচ্ছা, বিজেপির নেতারা যারা ওই যে ধর্ম ইত্যাদি দেখে হিসেব করছিলেন, যারা কেন এইভাবে ধর্ম দেখে মারা হলো বলে এই আক্রমণটা সেকুলার লোকেদের ওপর, ধর্মনিরপেক্ষ লোকেদের ওপর, মার্ক্সবাদীদের ওপর টেনে আনছিলেন, সেই বিজেপির নেতারা কিন্তু বিতান অধিকারীর বাড়িতে গেলেও, সমর গুহের বাড়িতে গেলেও ঝন্টু আলী শেখের বাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ করে উঠতে পারেননি। আর এইখানে বামপন্থা, আমরা বিতান অধিকারীকে, সমর গুহকে কি ঝন্টু আলী শেখকে আলাদা করে দেখি না, কারণ ওরা সেই ভারত মাতার সন্তান, ওরা সেই ভারতবর্ষের সন্তান যে ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য শিখিয়েছে, যে ভারতবর্ষ মিলে সুর মেরা তুমারা শিখিয়েছে, যে ভারতবর্ষ শিখিয়েছে সন্ত্রাসবাদের ধর্ম জাত হয় না। আসলে আপনি বলবেন যে না, এই যে এটা হয়ে গেল, ঠিক কথা। আমি আপনাকে একটা উল্টো উদাহরণ দিতে পারি। নিশ্চয়ই এই ক্রান্তিকালে এই ধরনের উদাহরণ দেওয়া মানে আমি পাল্টা যুক্তি খাড়া করছি না, কিন্তু কিছুদিন আগে যা বাস্তব তাই বাস্তব। কিছুদিন আগে ভারতীয় রেলে ঘুমন্ত অবস্থায়
তিনজন মানুষকে ধর্ম দেখে খুন করেছিলেন, একজন আরপিএফ এর কর্মী গুলি করেছিলেন তাদেরকে ঘুমন্ত অবস্থায়, আর বলেছিলেন যোগী রাজ মে রহনা হ্যায় তো মোদি और যোগী বলকে হি রহনা পড়েগা। আমরা বলতে চাই না যে তার মানে আসলে সমস্ত মানুষ এইভাবে খারাপ হয়ে গেছেন, একদম না। কিন্তু ওই যে মালেগাঁও বিস্ফোরণ, যে মালেগাঁও বিস্ফোরণে বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর যুক্ত ছিলেন, যে ওই প্রজ্ঞা ঠাকুর গোটা সময়টা গেরুয়া বসন পরে ভোটের প্রচার করেছেন, ভোটে জিতেছেন, সংসদে গিয়েছেন, আজকে এনআইএ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন বলছে মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে চরমতম শাস্তির ব্যবস্থা করা হোক, আমরা এটা কখনো বলবো না, এটা বলা উচিত নয়, এটাই অমানবিকতা। যে গেরুয়া বসন পরা একজন অভিযুক্ত হয়েছে মানে গোটা গেরুয়া বসন পরা সমস্ত লোক খারাপ, এটা বলা ভুল। আসলে বিজেপি চাইছে এই কথা আমাদের মুখ দিয়ে বার করতে, আসলে বিজেপি চাইছে এমন একটা জিগির তুলে দেওয়ার ব্যবস্থা হবে যাতে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, পোশাকের ভিত্তিতে মানুষকে টুকরো 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 করে ভাগ করা যাবে। সন্ত্রাসবাদীরা জানে তো সিস্টেমটা, সন্ত্রাসবাদীরা জানে বলেই তো এমন এমন ব্যবস্থা তারা নিচ্ছে যাতে করে আসলে আমার দেশের মৌলবাদের সুবিধা হচ্ছে। মৌলবাদ এক পক্ষের হয় না, সংখ্যাগুরুর মৌলবাদ হয়, ধর্মীয় সংখ্যাগুরুর মৌলবাদ, ধর্মীয় সংখ্যালঘুর মৌলবাদ হয়, শুধু ভারতবর্ষে না, অন্যান্য রাজ্যেও হয়, অন্যান্য দেশেও হয়। কিন্তু সংখ্যাগুরুর মৌলবাদ এবং সংখ্যালঘুর মৌলবাদ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে আসলে নিজেদের সুবিধা করে দিতে চায়। ববি হাকিম যদি ওই কথাটা না বলেন একটি মিটিংয়ে গিয়ে যে আমরাই একদিন সংখ্যাগুরু হব, কোনো চিন্তা করবেন না, তাহলে আসলে শুভেন্দু অধিকারী তারপরের দিন ওই কথা বলতে পারেন না যে অমুক ধর্মের সমস্ত বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তার বাইরে ফেলে দেব। এই কথা বলতে গেলে, শুভেন্দু অধিকারীকে এই কথা বলতে গেলে আসলে ববি হাকিমকে তার আগের দিন একটু ফুলটস বলটা দিতে হয় যাতে শুভেন্দু অধিকারী ব্যাটে ভালো করে ছক্কা মারতে পারবেন। এগুলো সব আগে থেকে ঠিক করা থাকে, এবং আগে থেকে ঠিক করা থাকে বলেই এই ধরনের কথা বলার পরও না আমার রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে আমার রাজ্যের সরকার, বিধানসভার স্পিকার কোনো ব্যবস্থা নিয়েছেন, না বিরোধী দলনেতার বিরুদ্ধে আজ অব্দি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। 10 বছর ধরে তৃণমূলের থেকে, ওটাকে খুব ভালো বাংলায় কি যেন বলে, চর্বচস্য লেজ্জ পেও, গোটাটা দখল করে নিয়ে পকেট ভরে, পেট ভরে, মন ভরে কোটি টাকার সম্পত্তি বানানোর পরও যখন বিজেপিতে চলে গেলেন এই বর্তমান বিরোধী দলনেতা, তৃণমূলের কোনো তাবর নেতার ক্ষমতা হয়নি কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একটা থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা এফআইআর করার।